আমরা স্টার্ট করি। ওকে। আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের আজকের লেটস টক দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে লেটস টকের প্রত্যেকটা পর্বেই আমরা একজন বা দুজন ডক্টরকে ইনভাইট করি আমাদের সাথে কথা বলার জন্য, এবং আমরা সেই ডক্টরদের ইনভাইটেড ডক্টরদের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। বিশেষ করে তারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরটা নিয়ে আমরা কথা বলি। তাদের এই করোনা প্যান্ডেমিকের সময় তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন সেটা নিয়ে আমরা কথা বলি, এবং এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের উপায় কি হতে পারে আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলি। এবং এরই ধারাবাহিকতায় আজকের 37তম এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আজকের 37তম এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর এএনএম মুসা সিদ্দিককে, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, রংপুর ডেন্টাল কলেজ, এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন রংপুর ডেন্টাল কলেজে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার লেটস টকের 37তম এপিসোডে। জি, আপনাকেও স্বাগতম। থ্যাংক ইউ ডক্টর আতিক মেহেদী, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা যারা দেখছেন তাদেরকে বলে রাখি, আপনি আমাদের সাউন্ড এবং আমাদেরকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এবং আজকের যিনি অতিথি ডক্টর এএনএম মুসা সিদ্দিক, আমি আসলে তাকে ভাইয়া বলে সম্বোধন করি। সো আমি যেহেতু আমার পুরো প্রোগ্রামটাই অনেক ক্যাজুয়াল রাখতে চাই, আমি আজকের প্রোগ্রামেও তাকে ভাইয়া বলে সম্বোধন করব। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাকে কিছু সময় দেওয়ার জন্য। ভাইয়া, ঠিক আজকে আছে, ওকে। আজকে আমরা মূলত কথা বলবো আপনি যেই ডিপার্টমেন্টে আছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সেটা নিয়ে। আহ, আমরা কথা বলবো ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি নিয়ে। আমরা এই ডিপার্টমেন্টের বর্তমান অবস্থা, এই ডিপার্টমেন্টকে আমরা কোথায় দেখতে চাই, এবং এই করোনা সিচুয়েশনে আমরা এই মানে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা আছেন বাংলাদেশের, তারা কিভাবে এই সিচুয়েশনটাকে ফেস করছেন, এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করছেন, আমরা সেটা নিয়েও কথা বলবো। আমি প্রথমেই জানতে চাই, বাংলাদেশে যারা ডেন্টাল সার্জন আছেন বা বিশেষ করে বিডিএস কমপ্লিট করার পরপরই প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টে ক্যারিয়ার ডেভেলপ করার। তো এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই আগ্রহটার পিছনে মূল কারণটা কি কাজ করে? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর আতিক মেহেদী, খুব ভালো কোশ্চেন করছো। যদিও ভালো কোশ্চেন, তারপর কোশ্চেনটা অনেক ক্রিটিক্যাল। আসলে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকতে পারে। তবে আমার মনে হয় ওভারঅল একসময় অবশ্য একটা খুব টেন্ডেন্সি খুব বেশি ছিল, দেখা যাইতো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলোতে ওএমএস এর ক্যান্ডিডেট বেশি থাকতো। ইদানিং কিন্তু এটা আবার আমার মনে হয় কমে গেছে। আচ্ছা। ইদানিং কমে গেছে, সাবজেক্ট গুলো যখন রেজাল্ট দেয় আমরা তো দেখি, বুঝতে পারি যে আসলে এক সময় খুব বেশি টেন্ডেন্সি ছিল, এখন টেন্ডেন্সিটা কিছুটা হলেও কমে গেছে। আর ওএমএস এর প্রতি, আসলে ওএমএস এর প্রতি আমার মনে হয় অনেকের একটা অ্যাফিনিটি থাকে, সেটা আলাদা ব্যাপার। হয়তো ওএমএস ডিপার্টমেন্টটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকে থাকে কিছু অ্যাগ্রেসিভ টাইপের। ঠিক আছে, অনেকে মনে করে কাটা ফাঁসা সার্জারি, যেহেতু ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, সার্জারি মানেই আসলে অ্যাকচুয়ালি যেটা টার্ম চলে আসে যে অপারেশন, ব্লাড, কাটা ফাঁসা, এই জিনিসগুলো অনেকে একটা মানে কি বলবো, একটা এইম থাকে। ঠিক আছে, যে সার্জন হিসাবে, এজ এ সার্জন হিসাবে লাইফটাকে কন্টিনিউ করবে, তারাই হয়তো এই ক্ষেত্রে ওএমএস সাবজেক্টটাকে চয়েস করে বেশি। হ্যাঁ, তবে আহ, এটা সত্য যে এই সাবজেক্ট, এই সাবজেক্টের প্রতি অ্যাম্বিশন যত বেশি, আসলে এটার প্রতি এই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমরা যারা আছি, হ্যাঁ, আমার মনে হয় রিস্কও তত বেশি। আচ্ছা। হ্যাঁ, কারণ অন্যান্য আমাদের যে সুপার স্পেশালিটি গুলো,
এগুলোর ক্ষেত্রে যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর পরে কিন্তু আমরা যখন চেম্বার থেকে ব্যাক করি বাসায় বা কোনো যাই হোক, তখন কিন্তু আসলে পেশেন্টের বা পেশেন্ট অ্যাটেন্ডেন্স বা হাসপাতাল থেকে এত বেশি কল আসে না আমার মনে হয় তাদের কাছে। হুম, হুম, কিন্তু আমাদের কাছে আসলে দেখা যায় যে একটা কাজ করলাম, কাজ শেষ করে আসলাম, যদি আমি সেটা ইভিনিং বেসিসে করি বা নাইট বেসিসে করি, রাত 2টা 3টার সময় যদি আসলাম, হুম, দেখা যায় রাত 2টা 2:30 বা 3টার সময় ডিউটি ডক্টর ফোন দিল বা আইসিইউ কনসালটেন্ট ফোন দিলেন যে স্যার এই অবস্থা, পেশেন্টটা তো এরকম অবস্থা, এখন তো পেশেন্টের একটু ব্লিডিং হচ্ছে বা পেশেন্ট একটু শ্বাসকষ্ট হচ্ছে বা পেশেন্ট এই হচ্ছে সে হচ্ছে। তখন দেখা যায় অনেক সময় আবার ব্যাক করে যেতে হয় সে হাসপাতালে, যদি সিচুয়েশন আর কি। তো দেখা যায় অ্যানাস্থেটিস্টরা তো আসলে আহ, আমরা আসার পরে তো আসলে সেটা একজন কনসালটেন্ট আন্ডার যায়, পোস্ট হুম, অপারেটিভ ওয়ার্ড গুলো ক্রিটিক্যাল ইয়াগুলো অ্যানাস্থেটিস্টের আন্ডারেই থাকে হুম, বা আইসিইউতে যদি যায়। তো দেখা যায় স্ট্রেসের মধ্যে থাকতে হয়। হুম, এখন এই স্ট্রেসটা যারা ক্যারি করতে চায়, যারা চ্যালেঞ্জিং মনে করে যে না স্ট্রেস আমার কোনো ব্যাপার না, আমি স্ট্রেস নিতে পারবো, তাদের ক্ষেত্রে আসলে ওএমএস এর সাবজেক্টে আসার জন্য আমি উৎসাহিত করব। আচ্ছা। কিন্তু যারা স্ট্রেস নিতে চান না বা লাইফটাকে একটা সুন্দর স্মুথ ওয়েতে চালাতে চান, হ্যাঁ, তাদের জন্য আমি বলবো যে না, ওএমএসটা তাদের জন্য চয়েস করার দরকার নেই। আদার দেন যে স্পেশালিটি গুলো আছে সেগুলো তারা চয়েস করতে পারেন সেই ক্ষেত্রে। আহ, তার মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে যারা মূলত এখন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হওয়ার স্বপ্ন দেখছে, তাদেরকে কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন দেখার পাশাপাশি তাদেরকে অনেক ধরনের স্ট্রেস নিতে হবে লাইফে। এবং সেই স্ট্রেস যদি, ডেফিনেটলি। জি, এই স্ট্রেস যদি তারা নিতে না পারে তাহলে কিন্তু স্বপ্ন দেখাটা তাদের জন্য বৃথা হবে। আপনি, আমি আমি বিশ্বাস করি যে আপনি সেই স্ট্রেসটা নিতে পারেন দেখেই আপনি এই সেক্টরটাতে এতটা ভালো করছেন। আপনি আমাদেরকে একটু বলবেন ভাইয়া যে এই সেক্টরটাতে যারা আসতে চাচ্ছে তাদেরকে বিডিএস কমপ্লিট করার পর কি ধরনের পোস্ট গ্রাজুয়েশন করতে হবে? হ্যাঁ, এটা আসলে আমাদের দেশের, যদি আমরা বাংলাদেশের কথা বলি, আমাদের তো আসলে ওএমএস পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস এ চালু আছে, এমএসসি ও চালু আছে, দুটাতেই চালু আছে। তো সেক্ষেত্রে প্রিপারেশন সেম, পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন যারা নিচ্ছে, অনেকে তো নিচ্ছেই, অনেকে বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে থাকে, দিচ্ছে। এমএস এর এবং এফসিপিএস এর আলাদা আলাদা, তো বিসিপিএস এর, এফসিপিএস এর জন্য বিসিপিএস একটা গাইডলাইন আছে। তো গাইডলাইন অনুযায়ী আগাতে হবে। এমএস এর ক্ষেত্রেও আসলে সেক্ষেত্রে ইউনিভার্সিটি একটা গাইডলাইন আছে, কোন কোন টপিকস এর উপর, কোন কোন সাবজেক্টের উপর কিভাবে কোশ্চেন হবে, কোনটাতে কতটুকু মার্কসে কোশ্চেন হবে। এই কোশ্চেন গুলো আমার মনে হয় আগে থেকে এই গাইডলাইন গুলো বা সিলেবাস গুলো আগে থেকে দেখে সেই অনুযায়ী পড়াশোনা করে আগাটাই ভালো। কারণ কতটুকু পড়তে হবে, এমনি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শেষ করতে চাইলেই কিন্তু এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব টাফ হয়ে যায়। নলেজের জন্য কেউ পড়তে পারে, নলেজের জন্য যে আমি টপ টু বটম শেষ করব, বইয়ের এই মাথায় ধরবো ওই মাথায় শেষ করবো, এই বই থেকে শুরু করে ওই বই যা আছে সব শেষ করব, কিন্তু সেই ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স এক্সামিনেশন গুলোতে চান্স হওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। হবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী যদি কেউ আগায়, তাহলে আমার মনে হয় এন্ট্রান্স এক্সামিনেশনটা তার জন্য ইজিয়েস্ট হবে। প্লাস এন্ট্রান্স হওয়ার পরেই চান্স যখন পেয়ে গেল, তারপরে তখন সিলেবাস অনুযায়ী বা সিলেবাসের বাইরে সে যত ইচ্ছা তত সে জ্ঞান নিতে পারে এই ব্যাপারে। তার পার্সোনাল, তার যতটুকু দরকার থাকে সে ততটুকু জ্ঞান নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন গুলোর জন্য আমি বলবো অবশ্যই গাইডলাইন ফলো করে আগাই। পরিশ্রম কম, প্লাস হচ্ছে সফলতা বেশি, আমি মনে করি। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হতে চায়, তাকে প্রথমেই সেটা, এই লাইফটাকে মাথায় নিয়ে এসে এটার এন্ট্রান্সের জন্য যে এফসিপিএস বা এমএস আছে সেটার এন্ট্রান্স এক্সামগুলোর যে কারিকুলাম, সেই কারিকুলামটাকে খুব ভালোভাবে ফলো করতে হবে। কেউ হ্যাঁ, একজন ঠিক। ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হয়ে গেল, ঠিক আছে, হয়ে যাওয়ার পরে তার কাজের ক্ষেত্রটা কোথায় হবে? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, এটা আসলে থিওরিটিক্যাল কোশ্চেন করছো তুমি আমার কাছে, যেটা মনে হলো যে হঠাৎ এই স্কোপস অফ ওএমএস সার্জন, ওরাল আর ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আসলে স্কোপস কি। স্কোপ বইয়ে যেগুলো দেয়া আছে সেগুলো তো অবশ্যই স্কোপ, কিন্তু আমি একটা বলবো যে স্কোপস আসলে ডিপেন্ডস করে পার্সনের কোয়ালিটি এন্ড ক্যাপাবিলিটিস অফ দ্য পার্সন। আমি মনে করি যে দেখা যায়, আমরা যদি অন্য সাবজেক্টের কথা বলি, সাপোজ নিউরো সার্জন ধরলাম,
যে একজন নিউরোসার্জন নিউরোসার্জারি করে, কিন্তু আরো একজন নিউরোসার্জন উনিও নিউরোসার্জারি করে, উনি ল্যাপারোস্কোপিক বেসিসে নিউরোসার্জারি করেন, কিন্তু আর একজন ওপেন সার্জারি করেন। ঠিক আছে, বা জেনারেল সার্জনের কথা বলি যদি আমরা, একজন দেখা যায় ওপেন কোলিসিস্টেকটমি করেন, আর একজন হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেকটমি করেন। একজন হচ্ছে একই, দুজনেই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করা, কিন্তু তার কাছে গেলে উনি তখন বলেন যে না, আমি তো আসলে এই কাজটা আমি করি না, উনি এই কাজটা ভালো করে, আমার চেয়ে ভালো করে, তো ওখানে রেফার করে দেই। হ্যাঁ, ঠিক আছে। তো দুজনেই দেখা যায় পোস্ট গ্রাজুয়েশন করা, কিন্তু একজনের এই কাজটা একজন কম করে, একজন ওই কাজটা বেশি করে। এই জন্য আমি বললাম যে ইট আসলে ডিপেন্ডস আপন দ্য কোয়ালিটি এন্ড ক্যাপাবিলিটি অফ দ্য পার্সন। পার্সন পোস্ট গ্রাজুয়েশন করা ওকে, কিন্তু এটা আমাদের ওএমএস এর যে আমরা কাজগুলো করি, যে সিম্পল এক্সট্রাকশন থেকে শুরু করে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির যদি আমরা স্কোপ ধরি, তাহলে কিন্তু প্রথমে শুরু হচ্ছে এক্সট্রাকশন, সেটা সিম্পল এক্সট্রাকশন হোক বা সার্জিক্যাল এক্সট্রাকশন হোক বা কমপ্লিকেটেড এক্সট্রাকশন হোক। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেটেড এক্সট্রাকশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট অফ সিস্ট, ম্যানেজমেন্ট অফ টিউমার, ম্যানেজমেন্ট অফ স্যালাইভারি গ্ল্যান্ড, ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার, মানে প্যান ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অনকোলজি, ক্যান্সার সার্জারি ম্যানেজমেন্ট, হ্যাঁ, রিকনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে কমন। কিন্তু এরপরে এগুলো হচ্ছে কমন, একজন ওএমএস সার্জন এই কাজগুলো কমন করবেনই। একটা ফ্র্যাকচার ম্যানেজ করবেন, একটা ক্যান্সার ম্যানেজ করবেন, একটা টিউমার ম্যানেজ করবেন, একটা স্যালাইভারি গ্ল্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট করবেন, একটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ম্যানেজমেন্ট করবেন। কিন্তু এছাড়াও তো আরো কিছু কাজ আছে, যেমন একটা রিকনস্ট্রাকশন সার্জারি। রিকনস্ট্রাকশন করতে গেলে দেখা যায় যে মাইক্রোভাস্কুলার এখন যে কাজগুলো আমাদের দেশে হচ্ছে, অনেকেই করতেছেন, আমাদের অনেক সিনিয়র খুব ভালো ভালো কাজ করতেছেন, খুবই ভালো ভালো কাজ করতেছেন, যেগুলো আগে কখনো কল্পনাও করা যায়নি আমাদের দেশের প্রেক্ষাপটে। এই কাজগুলো কিন্তু ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের ছিল না। কাজগুলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ছাড়াও এই কাজগুলো তো মাইক্রোভাস্কুলার সার্জন করতেন, প্লাস্টিক সার্জন করতেন। কিন্তু এখন একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনই স্পেশাল কিছু ট্রেনিং নিয়ে একাই এক্সিশন করতেছেন, একাই রিকনস্ট্রাকশন করতেছেন, একাই প্রিভাস্কুলার ফ্লাপ সার্জারি, মাইক্রোভাস্কুলার সার্জারি করছেন। সো এটা আসলে কোয়ালিটি এন্ড ক্যাপাবিলিটি অফ দ্য পার্সনের উপর ডিপেন্ড করবে। ওকে, তার মানে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির যে জগৎটা, এটা আসলে বেশ ফাস্ট একটা জগৎ, এবং এই জগৎটা থেকে কতটুকু আপনি নিতে পারবেন সেটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটি এবং ক্যাপাবিলিটির উপর। ভাইয়া আপনি যেটা বললেন, জি ভাইয়া, আপনি যখন আমাদের দেশের পার্সপেক্টিভে কথাগুলো বলছেন, ঠিক একই সময়ে আমাদের দেশের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের বিদেশে কতটুকু সুযোগ আছে এ সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন বলছো। বিদেশে আসলে আমাদের তো অনেক সিনিয়র বাইরে আছেন, তার মধ্যে আমরা যেমন অস্ট্রেলিয়া মোকাররম ভাইকে তো অনেকেই চিনি, সবাই চিনি বলা চলে আর কি। ঠিক আছে, তো মোকাররম ভাইয়ের দিকে তাকালেই আমরা একটা আনসার পেয়ে যাব যে বাইরে স্কোপ কতটুকু আছে। তাছাড়া আমাদের ফ্রেন্ড সার্কেল, সিনিয়র, ইভেন জুনিয়ররা অনেকেই আছেন। ওখানে বাইরে যেতে গেলে, বাইরে এস্টাবলিশে আমাদের দেশের যেমন বিএমডিসি বাইরে থেকে যখন পাশ করে আসে যারা, তাদের কিন্তু বিএমডিসি একটা রুলস অনুযায়ী বিএমডিসি থেকে তাদেরকে আলাদাভাবে দেখা যায় যে বাইরে থেকে কেউ এমডি করে আসলো বা এমবিবিএস করে আসলো আমাদের দেশে, তাকে প্র্যাকটিস করতে গেলে কিন্তু বা বিএমডিসি পারমিশন নিতে গেলে কিন্তু আবার নতুন ভাবে পিজিটি করতে হয়, তারপরে বিএমডিসি থেকে পারমিশন নিতে হয় বা একটা এক্সামিনেশন দিতে হয়, তারপরে হচ্ছে নিয়ম অনুযায়ী সে প্র্যাকটিস করতে পারবে বা কাজ করতে পারবে, পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে। সেক্ষেত্রে বাইরে প্রত্যেকটা দেশের জন্য ইন্ডিভিজুয়াল আসলে কারিকুলাম, ইন্ডিভিজুয়াল নিয়ম আছে। আমাদের দেশ থেকে আমরা বিডিএস কমপ্লিট করার পরেই আমরা যদি বাইরে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন গুলো আছে এগুলোর বাইরে কোন দেশে ভ্যালু কিরকম সেটা অ্যাসেস করতে হবে। সব দেশে কিন্তু কোনো দেশে এমডির ভ্যালু একরকম, কোনো দেশে এমএস এর ভ্যালু একরকম, কোনো দেশে এফসিপিএস এর ভ্যালু একরকম। এক এক দেশে এক এক পোস্ট গ্রাজুয়েশনকে এক এক ভাবে নিয়ে থাকে আর কি, তাদের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী। সো প্রত্যেকটা দেশে আমার মনে হয় যে যে নিজের দেশে পোস্ট গ্রাজুয়েশন করার ক্যাপাবিলিটি রাখে, সে এমন কোনো দেশে গিয়ে আমার মনে হয় মানে থেকে যাওয়ার কথা না আর কি, থেকে যাওয়ার কথা না। সেই দেশের নিয়মস অনুযায়ী তাকে অবশ্যই সেই স্টেপ গুলো ফলো করতে হবে, স্টেপ গুলো কমপ্লিট করলেই হ্যাঁ সে আমাদের অনেকেই তো আমরা দেখতেছি আর কি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সেটেল হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় কনসালটেন্ট হয়ে গেছেন। সেটা যে শুধু ওএমএস এর ক্ষেত্রেই হতে হবে তা না, ওএমএস হতে পারে, এন্ডোডন্টিস্ট হতে পারে, পোস্টোডন্টিস্ট হতে পারে,
তারপর হচ্ছে ওকে। পাবলিক হেলথে হতে পারে, হুম হুম। পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে হতে পারে, যে কোনো সাবজেক্টই হতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে বিদেশেও, দেশের পাশাপাশি বিদেশেও কিন্তু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের একটা ভালো সুযোগ আছে। সো আমার মনে হয় যে আমি প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম যে কেন ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা টার্গেট থাকে বিডিএস করার পর পর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে চলে যাওয়ার, তার পেছনে এটা একটা কারণ। আমাদের সামনে বেশ কিছু উদাহরণ আছে যেখান থেকে আমরা দেখছি যে আমাদের দেশের ওরাল সার্জনরা বিদেশে গিয়ে অনেক ভালো করছেন। এবার ভাইয়া আসি যে আমরা তো খুব আহ, মানে রিসেন্টলি যে টাইমটা পার করছি, একটা করোনা প্যান্ডেমিকের টাইম। এই টাইমটায় আসলে আহ, অনেক সেক্টরের ডাক্তারদের বেশ ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে কতটা ঝুঁকি নিতে হচ্ছে? হ্যাঁ, এটা আসলে সিচুয়েশনটা এমন, অন্যান্য ডাক্তারদের যতটুকু ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, আমাদেরকে তার চেয়ে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে আমার মনে হয় আমাদেরকে। আমরা ওএমএস বা ডেন্টাল সার্জনরা বলবো, ডেন্টাল সার্জন হুম হুম। ইনক্লুডিং ওএমএস সার্জন, হুম হুম। তারপরে হচ্ছে তোমার ইএনটি স্পেশালিস্টরা, তারপরে অপথলমোলজিস্ট, অ্যানাস্থেসিওলজিস্ট, এনারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। তার মধ্যে ডেন্টাল সার্জনরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, কারণ এটার রুট অফ এন্ট্রি আর এক্সিট রুটেই তো ওইটাই। জি। হ্যাঁ, ওরোফেশিয়াল রুট আর কি। হ্যাঁ, তো এটা আসলে এখন খুব আহ কি বলবো, স্ট্রেসফুল সিচুয়েশন। হুম হুম। মন না চাইলেও অনেক সময় কাজ করতে হচ্ছে, কিছু কিছু কাজ। একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, প্লাস হচ্ছে যে ডক্টর, হুম হুম। ঠিক আছে, প্রফেশনাল ডিগনিটি, হুম হুম। অনেক কিছু কারণে জেনারেল ডেন্টিস্ট হয়তো মনে করতে পারেন যে আমি করব না, হুম হুম। ইটস ওকে। কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ করতেই হচ্ছে। যেমন একটা আরটিএ নিয়ে যদি আসে, একটা ট্রমা অ্যাক্সিডেন্ট, হুম হুম। অ্যাক্সিডেন্ট করে ম্যান্ডিবল ফ্র্যাকচার হয়ে আছে বা ম্যাক্সিলা ফ্র্যাকচার হয়ে আছে, বা ওরাল সফট টিস্যু ল্যাসেরেশন নিয়ে আসছে, কিছু করার নাই। হুম হুম। এখন ম্যান্ডিবল বা ম্যাক্সিলা ফ্র্যাকচার হলে হয়তো 2 দিন বা 3 দিন বা 7 দিন ওয়েট করা যায়, 7-10 দিন, 2 সপ্তাহ ওয়েট করা যায়, ওয়েট করে করা যায়, ঠিক আছে, পেশেন্ট সেটেল হোক, সোয়েলিং কমে যাক, ব্লিডিং স্টপ হোক, করবো। কিন্তু যখন ওরোফেশিয়াল সফট টিস্যু ল্যাসারেশন নিয়ে আসতেছে, চেক ইনজুরি, লিপ ইনজুরি, টাং ইনজুরি, প্যালেট ইনজুরি, তো সেই ক্ষেত্রে তো সাথে সাথে পেশেন্টকে ম্যানেজ করতে হচ্ছে, সাথে সাথে। কারণ তোমাকে ব্লিডিং স্টপ করতে হবে, তোমাকে ওন টয়লেটিং করতে হবে, তোমাকে প্রাইমারি ওন হিল করতে হবে, স্টিচিং করতে হবে। সেক্ষেত্রে তো তোমার তোমার সাবজেক্টের মধ্যে যখন আসবে, তখন তুমি কিভাবে সেটাকে নেগলেক্ট করবা? এখন রিস্ক নিয়ে সেটা, সেই ক্ষেত্রে নিজের যে সিকিউরিটি, নিজের সিকিউরিটির কথা আসলে নিজেকেই চিন্তা করতে হবে। নিজের সিকিউরিটির কথা নিজেকেই চিন্তা করেই কাজে নামতে হবে এবং সে কাজটা করতে হবে। এখন বাকি পরেরটা বলা মুশকিল। পরেরটা তো আসলে ইতিহাস হয়ে থাকবে, বলবো আর কি। এক একজন তো এক এক ভাবেই ত্যাগ হচ্ছেন। হ্যাঁ, এখন এটা আনএভয়েডেবল আমি মনে করব। কারণ প্রিকশন নেওয়ার পরে অনেক সময় লিকিং এর কারণে হয়ে যাচ্ছে, আর নিজে প্রিকশন নিলেও অনেক সময় হয় না। কারণ সব কাজ তো একাই করা যায় না, এটা কাজ করতে গেলে একটা টিমের দরকার হয়। আমি একটা কাজ করতেছি, আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লাগতেছে, অ্যাসিস্ট্যান্টের সারা সারা তো কাজ করতে পারবো না আমি। ওকে। এখন অ্যাসিস্ট্যান্ট কতটুকু তার নিজের প্রোটেকশন নিচ্ছে, আমার এবং অ্যাসিস্ট্যান্টের একটা যখন কাজ করব, তখন আমার এবং অ্যাসিস্ট্যান্টের তো আর্মস বা শোল্ডার তো কাছাকাছি লেগে থাকে, ধাক্কা ধাক্কি, ঘষা লাগার, লেগে থাকার মতো অবস্থা। ওইখানে তো আসলে কোনো সোশ্যাল ডিস্টেন্স সম্ভব না, কারণ অ্যাসিস্ট করতে গেলে তাকে পাশে থাকতেই হচ্ছে, আমাকেও পাশে থাকতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, আমি নিজে হয়তো সোশ্যাল ডিস্টেন্স, আমি নিজে হয়তো আমার সিকিউরিটি নিলাম, কিন্তু সে তো আসলে এর আগে থেকে অন্য কোথাও এক্সপোজার ছিল। তো দেখা যায় অনেক সময় অ্যাসিস্ট্যান্টের কারণেও অনেকে অ্যাটাক হচ্ছেন, কিন্তু মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই সেক্ষেত্রে। আচ্ছা। আহ, সেক্ষেত্রে এই যে করোনার যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা কমানোর জন্য আপনারা আপনাদের রেগুলার প্র্যাকটিসে কি ধরনের মানে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন? যেই টপিকটা নিয়ে আমরা আজকে মূলত কথা বলতে চেয়েছি, এটা হলো এই টপিকটাই, যে রেগুলার প্র্যাকটিসের ক্ষেত্রে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা আছেন তারা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন? হুম, হ্যাঁ, এটা আমি যেমন মার্চের 19 তারিখের পর থেকে আমি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চেম্বার বন্ধ রেখেছিলাম, যে দেখি কি হয়, দেখি কি হয়। কারণ গভর্নমেন্ট তো প্রথমে মার্চের এপ্রিলের
মার্চের 26 তারিখ থেকে শুরু করে এপ্রিলে বোধহয় ফার্স্ট উইক পর্যন্ত একটা সাধারণ ছুটি দিয়েছিল, তারপরে আবার এটাকে এক্সটেনশন করে। তো সেকেন্ড এক্সটেনশনের পর আমি যখন এইভাবে আসলে, কারণ এক্সপোজার তো হতেই হচ্ছে, তখন আমি ডিসিশন নিলাম যে চেম্বার শুরু করব। চেম্বার না, জাস্ট এমার্জেন্সি পেশেন্টের জন্য। সেক্ষেত্রে আমি আমার স্টাফদের ডাক দিলাম। স্টাফদের ডাক দিয়ে আমার যেমন পার্সোনাল চেম্বারের স্টাফ ডাক দিলাম, তাদেরকে ডাক দিয়ে বললাম, বুঝালাম। অনেকেই আমার স্টাফ মোটামুটি 11 জনের মতো স্টাফ, 4 জন ডাক্তার, সাথে বাকি অন্যরা স্টাফ। তাদেরকে বললাম যে দেখেন এরকম, বা দেখো এখন এতগুলো স্টাফ নিয়ে তো কাজ করা মুশকিল। এখন যত কম মিনিমাম স্টাফ নিয়ে যত কম পেশেন্ট দেখা যায়, সেক্ষেত্রে আমরা কয়েকজন নিজেরা যে আমরা কাজ করব, এই কয়েকজন মিলে 4 জনের মতো আমরা কাজ শুরু করলাম, 4 জন নিয়েই। সেক্ষেত্রে প্রোটেকশন অবশ্যই আমার নিজের প্রোটেকশনের কথা চিন্তা করতে হবে, অ্যাসিস্ট্যান্ট যারা স্টাফ আছে তাদের প্রোটেকশনের কথা চিন্তা করতে হবে। 3 নাম্বার চিন্তা করতে হয়েছে পেশেন্ট যে আসবে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্স আসবে, তাদেরকে কিভাবে কন্ট্রোলের মধ্যে রাখা যাবে। এই 3টা জিনিস মাথায় নিয়ে নিজেদের প্রোটেকশন বা স্টাফের প্রোটেকশনের জন্য তো অবশ্যই পিপি, একটা ফার্স্ট এইড যেটা পিপি তো লাগবে। এখন পেশেন্টকে তো আসলে পিপি পরে আসতে বলা সম্ভব না, বা অনেকেই তো ওই পাতলা যে গাউন গুলো আছে সেগুলো পরে আসে, কিন্তু সবাই তো আসলে ওইভাবে মেনটেন করবে না, ওইভাবে পিপি পরবে না। তো নিজেদের জন্য পর্যাপ্ত পরিমাণে যেমন আমি পিপি কালেক্ট করলাম। যেমন আমি আমার চেম্বারে এখন পর্যন্ত আমি পিপি কিনেছি 46টা, বোধহয় পিপি 46টা পিপি কিনছি। মানে আমাদের যে ড্রেস গুলো, আর হচ্ছে 20-22টার মতো বোধহয় কমপ্লিমেন্টারি আর কি। তো সবগুলো মিলে হয়তো 65 to 70টা পিপি, আমরা 4 জন স্টাফ। একটা পিপি একবার পরলেই তো দেখা যায় পরে এটা হয়তো পরে নেক্সট পড়তেই হয়তো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে একটা আলটিমেটলি চলে আসবে, এইভাবে আর কি। আর প্র্যাকটিস শিডিউল কমায় দেয়া আছে। আগে যেরকম ডেইলি প্র্যাকটিস করা হতো, এখন হচ্ছে একদিন পর পর, যাতে এই একদিনের মধ্যেই চেম্বারে যতটুকু পর্যন্ত সম্ভব স্টেরিলাইজেশন মেনটেন করা, এগুলো করা যায়। পেশেন্টের ক্ষেত্রে আসলে এক এক জায়গায় পেশেন্টের প্র্যাকটিসের ধরন এক এক রকম। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে পেশেন্ট শিডিউল মেনটেন করে বা আসে, আবার পেরিফেরি থেকে অনেক যখন পেশেন্ট আসে, আমরা যেমন পেরিফেরি বেসড রংপুর, আসলে রংপুরের পেশেন্ট এবং ঢাকার পেশেন্টের মধ্যে পার্থক্য আছে। রংপুর, ঢাকা, চিটাগাং পেশেন্টের মধ্যে পার্থক্য আছে। রংপুরের পেশেন্ট দেখা যায় মোস্ট অফ দ্য পেশেন্ট পেরিফেরি থেকে আসতেছেন, ভিলেজ থেকে আসতেছেন। তো দেখা যায় অনেকের মধ্যে করোনা কি এটা অনেকে এখন পর্যন্ত এখনো চলে গেছে, প্রথমের দিকে অনেকে জানতো না, বা মাস্ক নাই, মাস্ক নিয়ে আসতো না। তখন আমরা পেশেন্টকে যেটা প্রথমের দিকে করেছি, পেশেন্টের জন্য একটা ডিসপোজেবল গাউন সিস্টেম করে দিয়েছিলাম আমরা, যেটা যে RFL এর পাওয়া যায়। একটা প্যাকেটের মধ্যে একটা মাস্ক থাকে, একটা ক্যাপ থাকে, একটা গাউন থেকে, শু কভার থেকে। পেশেন্টকে অন্য রুমে বা বাইরে পেশেন্টকে বলা হতো যে আপনারা এটা সব পরেন। পরার পরেই পেশেন্টের রুমের মধ্যে সেই মানে ফুট থেকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, প্রথমে পা একটা ডিসইনফেক্টেন্ট ট্রের মধ্যে একটা পা দিল পেশেন্ট, সেটা ডিসইনফেক্টেন্ট সলিউশন দেয়া থাকলো। ওটা থেকে পা উঠায় আর এক জায়গায়। এই জিনিসগুলো আসলে একদিনে তৈরি হয়নি, বিভিন্ন জায়গায় দেখে। কারণ আমি ফার্স্ট আইডিয়াটা পেলাম আমি যখন ফার্স্ট এখানে আমাদের যে মেট্রোপলিটন কমিশনার সাহেব, ওনার অফিসে যেদিন গেলাম, গিয়ে দেখি ভালো আইডিয়া, একটা ট্রের মধ্যে একটা ডিসইনফেক্টেন্ট সলিউশন দেয়া আছে, ফোম দেয়া আছে তার মধ্যে। মানে লোকজন ওখানে পা দিচ্ছে, ওইটা পা উঠায় আর একটা ট্রের মধ্যে পা দিচ্ছে, ডিসইনফেক্টেন্ট সলিউশন ওখানে আবার ওয়াশ হয়ে যাচ্ছে। তো সিস্টেমটা ওখান থেকে ভালো মনে হলো, তারপর থেকে আমি চালু করলাম। এভাবে আস্তে 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 এইভাবে কিছু সিস্টেম চালু করা হয়েছে। আসার পরে তারপরে পেশেন্টের টপ টু বটম, প্রথমের দিকে যেমন আমরা ব্লিচিং সলিউশন যেটা হাইপোক্যাল ওটা ইউজ করতাম, তারপরে দেখি যে পেশেন্টের অনেক সময় কাপড়ের রং নষ্ট হয়ে যাচ্ছে, বা অনেকে তো স্কিনে দেয়া যায় না এটা। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, সব বাদ, টোটালি আইসোপ্রোপাইল অ্যালকোহল, হ্যাঁ হেক্সিসল টাইপের যেগুলো আর কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো প্রথমের দিকে তো এগুলো পাওয়া যাচ্ছিল না, তারপরে এগুলো এখন তো মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল, এবং এগুলো তো অনেক দরকার হয়। 10 লিটার, 20 লিটার, 25 লিটার এইভাবে নিয়ে টোটালি একটা পেশেন্টের পিছনে, হয়তো একজন পেশেন্টের পিছনে হয়তো 100 থেকে 200 টাকা ইনভেস্ট করতে হবে, যার তার শুধু বডি থেকে
এই যে করোনা বা এই জাতীয় কিছু যদি থাকে আলটিমেটলি ফ্রি করার জন্য। আমি যেমন টোটালি পেশেন্ট যখন চেম্বারে আসেন, পেশেন্ট আসার পরে আমি গানের মতো একটা হাই ফ্লো স্প্রে আছে, স্প্রে মেশিন, এটা দিয়ে পেশেন্টের আইসি প্রোফাইল অ্যালকোহল দিয়ে পেশেন্টের গা থেকে মাথা পর্যন্ত টোটালি একদম ডানে বামে, এয়ারপোর্টে আমরা যেভাবে ঘুরে যেভাবে করে ঠিক সেভাবে ডানে বামে সামনে পিছনে স্প্রে করে দিই। স্প্রে করে দেওয়ার পরে পেশেন্টকে হয়তো গাউন পরানো হয়। গাউন পরানোর পরেই ওই যে আমাদের এক ডাক্তার সাহেব একটা আর্টিকেল প্রকাশ করছিলেন কোভিড-19 প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড, অনেক আগে মার্চের শেষের দিকে। আসলে ইফেক্টিভ। পরে আমি দেখলাম যে আরো অনেক আর্টিকেল বের করছে এটার উপরে, কোভিড-19 প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দিয়ে পেশেন্ট ঢুকার পরেই এটা দিয়ে পেশেন্টকে গার্গেলিং, মাউথ ওয়াশিং 1 থেকে 2 মিনিট করার পরে তারপরে পেশেন্টকে চেয়ারে নিয়ে আসে। কিন্তু যতই কিছু করা হোক না কেন, তারপরও একটা স্ট্রেস থেকেই যায় বা একটা মনের ভিতরে একটা কনফিউশন থেকেই যায় যে কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই আর কি। এভাবেই প্র্যাকটিস শুরু করা এবং এভাবেই চেষ্টা করা হচ্ছে যতটুকু মেনটেন করা যায়। তারপরে পেশেন্ট চলে যাওয়ার পরে আবার এগুলোকে স্টেরিলাইজেশন করে না, আবার স্প্রে করে নেয়া। শুরুর দিককার দিকে যে পেশেন্টগুলোকে আপনি পেতেন, বিশেষ করে আপনি বললেন যে বিশেষ করে অনেক রোগী আসলে করোনা সম্বন্ধে তাদের ধারণা ছিল না। এখন সেই জায়গাটায় এসে রোগীদেরকে কি মনে হচ্ছে যে তাদের কি ধারণাগুলা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে করোনা নিয়ে? যে প্রথম অবস্থায় অনেকেই হয়তো ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, এখন কি অবস্থায় আছে রোগীরা? কিছুটা তো চেঞ্জ হয়েছে। যেমন প্রথমের দিকে মাস্ক ছিল না, এখন রুগী ম্যাক্সিমাম পেশেন্টই, ম্যাক্সিমাম 100% পেশেন্ট এখন মাস্ক নিয়ে আসে। কারো মাস্ক হয়তো নাকে থাকে, কারো মুখে থাকে, কারো থুতলির নিচে থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাস্ক ইউজ করে। এটা একটা অপশন, এটা একটা সচেতনতা তৈরি হয়েছে। 2 নম্বর সচেতনতা, অনেক পেশেন্ট গ্লোভস পরে আসেন। যাই হোক, গ্লোভস কতটুকু মেনটেন করলেন সেটা কথা না, কিন্তু গ্লোভস পরে আসেন, তার মানে তার মধ্যে একটা কিছুটা হলেও সচেতনতা আছে বা কিছুটা হলেও ভয় আছে, এটা গ্লোভস পরে আসেন। অনেক পেশেন্ট মাস্ক, গ্লোভস সাথে একটা হেক্সিসল বা একটা ডিসইনফেক্টেন্ট সলিউশনের বোতল সাথে হাতে নিয়ে আসেন কিছু কিছু পেশেন্ট। তাও মানে মোর দেন 50% পেশেন্ট ইগনোরিং বা এখন পর্যন্ত কিছু মনে করতেছেন না, যে না কোনো ব্যাপার না আর কি। এখন পর্যন্ত আমার এলাকার আমি কথা বলবো, এখানকার কথা বলবো, 50% পেশেন্ট আর কি এখন পর্যন্ত ওইভাবে মানতেছে না। আচ্ছা, ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে এই করোনার সিচুয়েশনটা যদি এই অবস্থায় চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের ফিউচার ডেন্টিস্ট্রি কেমন হতে পারে? বিশেষ করে আমি আপনার ফিল্ডের কথাই জিজ্ঞেস করব, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ফিল্ডটার কি কি পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, পরিবর্তন তো নিয়ে আসতেই হবে, কারণ চেঞ্জ না করা পর্যন্ত, আগে যেভাবে আমরা প্র্যাকটিস করেছি, এখনকার যে সিচুয়েশন, চেঞ্জ না হওয়া পর্যন্ত তো আসলে প্র্যাকটিস করা সম্ভব হবে না। এবং এই চেঞ্জটা এখন হঠাৎ করে চেঞ্জ, যার কারণে অনেক সময় লাগবে। এখন এই চেঞ্জটা বিভিন্ন কারণে, যদি ভাইরাসের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় বা ভ্যাকসিন চলে আসে, সেক্ষেত্রে তো আসলে আমাদের যে চেঞ্জটা সেটা কম হলেও চলবে। হ্যাঁ, কিন্তু যদি ভাইরাসের ক্যারেক্টার এবং ভ্যাকসিন এগুলো না আসে, তাহলে আমাদের প্রথমের দিকে যেভাবে আমরা প্রিকশন গুলো নিয়েছিলাম বা যেভাবে সাবধানতা নিয়েছিলাম বা এখন পর্যন্ত, ঠিক সেভাবেই এই টার্গেট নিয়ে বাকি জীবন চালাতে হবে আমার মনে হয়। সেক্ষেত্রে এখন প্র্যাকটিসের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট যেটা হচ্ছে, যে আমাদের যে ডেন্টাল ম্যাটেরিয়ালস বা জিনিসপত্র আমরা যেগুলো ম্যাটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি, গ্লাভস গ্লাভস পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও যে রেটে গ্লাভস নিচ্ছি আমরা, তো এইগুলো দিয়ে তো আগে হয়তো একজন পেশেন্ট দেখার জন্য 2টা গ্লাভস ইউজ করলেই হয়ে যেত, 2 হাতে 2টা। কিন্তু এখন একজন পেশেন্ট দেখার জন্য আমি যেটা 3টা করে গ্লাভস পরি আমি। হ্যাঁ, মানে পিপি 3 ধরনের পিপি পরি আমি, যার কারণে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, একটার পর আরেকটা এভাবে পরা হয়। তো হয়তো ওই পেশেন্ট দেখার পরে আমি যে আউটার যে গ্লাভস সেটা আমি খুলে ফেলে দিলাম, দিয়ে আবার আরেক সেট গ্লাভস নিলাম, ভিতরে 2 সেট রয়ে গেল। আমাকে গ্লাভস নিতেই হচ্ছে। আগে হয়তো কাজ করতে গেলে আমরা যারা নর্মাল যে ডেন্টাল প্রসিডিউর গুলো, সেগুলো ক্ষেত্রে হয়তো অ্যাসিস্ট্যান্টকে গ্লাভস পরতে হতো না আর কি, অ্যাসিস্ট্যান্ট বাইরে ওইদিকে ইয়াতে কাজ করলো। কিন্তু এখন আমাকে পড়তে হচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্টকে পড়তে হচ্ছে, অ্যাটেন্ডেন্টসকে পড়তে হচ্ছে, মাস্ট পড়তে হচ্ছেই। একজন পেশেন্ট দেখার জন্য এখন 3 সেট গ্লাভস, মানে 6টা গ্লাভস খুলে দিতে হচ্ছে। আগে কিন্তু এত লাগতো না। এখন
এক নম্বর কথা হচ্ছে যে গ্লাভস পাওয়া যাচ্ছে না, দুই নম্বর কথা হচ্ছে যে গ্লাভস এর দাম এত বেশি, তিন নম্বর কথা হচ্ছে গ্লাভস এর খরচ বেশি হচ্ছে। ওকে। তো সেই ক্ষেত্রে পেমেন্ট একটা ফ্যাক্টর হবে। ওকে। পেমেন্ট একটা ফ্যাক্টর হবে। এখন পেমেন্ট যদি আমরা বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আবার পেশেন্টের ইকোনমিক্যাল স্ট্যাটাস কি রকম হবে, পেশেন্ট আসলে কতটুকু এটা অ্যাবেল করতে পারবে কি পারবে না, হুম হুম এটা একটা। অথবা আমি যদি পেমেন্ট আগেরটাই রাখি, হুম হুম সেক্ষেত্রে হচ্ছে যে আসলে কতটুকু ও, টিকবে, কতটুকু আউটকাম আসবে, এটা ক্যালকুলেশন, মানে এখন পর্যন্ত কোনোভাবেই ক্যালকুলেশন মিলানো যাচ্ছে না আসলে। মানে কারণ সেক্ষেত্রে তো আমাদের সেফটি অনেক মেজার অনেকেরই গুলাও অনেকটা উইক হয়ে যাবে আপনি যদি। অনেক, হ্যাঁ, হুম হ্যাঁ, তা তো করতেই হবে, আলটিমেটলি হয়ে যাবে। হুম হুম হ্যাঁ, আলটিমেটলি হয়ে যাবে, কারণ যদি আহ, মানে আর্থিক সংকুলান বলবো যেটা, যদি এটা করা না যায়, হুম হুম হুম, তাহলে হয় হচ্ছে প্র্যাকটিস বন্ধ করে দিতে হবে, অথবা ম্যাল প্র্যাকটিস করা শুরু করে দিতে পারে অনেকেই। জি। এখন এটার ক্ষেত্রে পেমেন্টের ব্যাপারে হয়তো হেরফের করলে, যদি পেশেন্ট অ্যাবিলিটি থাকে, হুম হুম সেক্ষেত্রে প্রসিড করা যেতে পারে হুম এই হুম, জিনিসগুলো। এটা একটা এক্সাম্পল দিলাম, জাস্ট একটা গ্লাভস এর এক্সাম্পল দিয়ে দিলাম। অন্য ম্যাটেরিয়ালস আমার মনে হয়, যেহেতু আমরা এখনো প্র্যাকটিস সবাই শুরু করিনি, হুম প্র্যাকটিস শুরু করে দিলে কিন্তু অন্য ম্যাটেরিয়ালস এর রেটও বেড়ে যাবে, অন্য ম্যাটেরিয়ালস এর চাহিদা বেড়ে যাবে। হুম হুম কারণ এগুলো তো বাইরে থেকে আসতে হবে, বাইরে থেকে তো কোনো মাল আসতেছে না সেভাবে, হুম হুম, জিনিসপত্র তো আসতেছে না। এখন লোকাল যেগুলো আছে সেগুলো দিয়েই চলতেছে। জি। প্র্যাকটিস সবাই যখন একসঙ্গে শুরু করবে, তখন তো আমার মনে হয় যে জিনিসপত্রগুলো পাওয়াই যাবে না, মাঝে দেখা যায় স্টপ দিয়ে বসে থাকতে হবে জিনিসপত্র নিয়ে আসার জন্য। এটা একটা বড় ধরনের সংকট তৈরি হবে আচ্ছা। সেক্ষেত্রে। আহ, ভাই আমরা এতক্ষণ অনেক আসলে সিরিয়াস কথা বলছিলাম আমাদের প্রফেশন নিয়ে, আপনার যে সেক্টর সেটা নিয়ে। ডেন্টিস্ট্রিতে আসলে আমরা জানি যে প্রত্যেকটা প্রফেশনেই একজন পায়োনিয়ার থাকেন, একজন মেন্টর থাকেন। আমরা সোজা বাংলায় যাকে গুরু বলি, আপনার কাছে কাকে, আপনি কাকে গুরু মানেন ডেন্টিস্ট্রিতে? এটা এমন কোশ্চেন করলা তুমি। আমি আসলে আমার যখন আমি এফসিপিএস ট্রেনিং শুরু করি, আমার যেহেতু সাবজেক্টই ওএমএস হুম হুম, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, জি। তো আমার গাইড ছিলেন প্রফেসর মহিউদ্দিন স্যার। হুম হুম হ্যাঁ, মহিউদ্দিন স্যার গাইড ছিলেন আমার, কিন্তু লিটা ম্যাডাম ছিলেন আমার ক্লিনিক্যাল গাইড আর কি। হুম হুম হ্যাঁ, তো মহিউদ্দিন স্যারকে তো অবশ্যই, মহিউদ্দিন স্যারের আমি মহিউদ্দিন স্যারের সঙ্গে আমরা কাজ খুব কম করেছি, কিন্তু আমি মহিউদ্দিন স্যারের ক্লিনিক্যাল না, মানে হিউম্যানিটি, বিহেভিয়ার, ম্যানেজমেন্ট, এই হিসাবে আমি মহিউদ্দিন স্যারকে চোখ বন্ধ করলে এই মহিউদ্দিন স্যারের কথা মনে হয়ে যায়। মহিউদ্দিন স্যার যে কিভাবে কথা বলেন, কিভাবে পেশেন্টের সঙ্গে কথা বলেন, কিভাবে একটা পেশেন্টকে ম্যানেজ করতে হবে, কিভাবে কার সঙ্গে মানে বিহেভ কি রকম করতে হবে, সেটা হুম হুম, মহিউদ্দিন স্যারের কথা মনে করলেই হয়ে যায়। আর কাজ করতে গেলে সাহস যদি পাওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমি লিটা ম্যাডামের কথা বলবো। লিটা ম্যাডামের সঙ্গে কাজ করলে আসলে সাহসটা সেখান থেকেই, যে আয়রন লেডির মতো, হ্যাঁ, একজন ফিমেল সার্জন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে, হুম হুম। হ্যাঁ, এভাবে কাজ করে যাচ্ছেন, তাহলে আসলে কোনো কিছুই আহ, কোনো কিছুই কি বলবো, যে অসম্ভব না মনে হয়, সেক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব না। হ্যাঁ, এনাদের সৌভাগ্যবশত। দুজনকেই আমি ফলো করি। আর জি। বাকি যারা ছিলেন হুম হুম অন্যান্যরা, সবাই সবাই অনেককে অনেক কিছু, এক একজনের আসলে ফলো করতে গেলে একজন মানুষের সবকিছু ফলো করা যায় না, বিভিন্ন হুম হুম, মানুষের এক একটা উইংস নিয়ে ফলো করতে হয়, যে আচ্ছা। এর কাছ থেকে এটা, ওর কাছ থেকে ওটা, ওর কাছ থেকে এটা, ওর কাছ থেকে ওটা। অনেকের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে, হুম হুম। তো অনেকের অনেক কিছুই ফলো করি। আহ, ভাইয়া যদি ডেন্টিস্ট না হতেন, বা বিশেষ করে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যদি না হতেন, তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল? ফিজিক্স, ফিজিক্স এর প্রতি আমার খুব টান ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে মানে সেই ফিজিক্স থেকে আমাদের এই মানে ডেন্টিস্ট্রি বলি বা মেডিকেল সায়েন্সটা বলি, এটাই পুরোপুরি বায়োলজি ডিপেন্ডেন্ট। ফিজিক্স থেকে বায়োলজিতে চলে হ্যাঁ, আসার পেছনের গল্পটা কি ছিল? ফিজিক্স থেকে বায়োলজিতে চলে আসার গল্প ছিল,
সেটা একটা ফ্যামিলি থেকে একটা ইচ্ছা ছিল, হুম প্রচন্ড হুম ইচ্ছা। হ্যাঁ, এটাই বলবো, ফ্যামিলি থেকে একটা প্রচন্ড ইচ্ছা ছিল। হুম হুম। আর তারপরে আসলে অনেক আগের কথা তো এগুলো। এখন অনেক দেরি। আরো অনেক আগে যদি এটা নিয়ে আলোচনা করা যেত, হুম হুম। তখন স্পেসিফিক্যালি বলা যেত। হ্যাঁ, জি জি। তো যখন শুরু করলাম, হুম হুম। পাঠ যখন শুরু করলাম, তখন আগের কথা সব ভুলে গেলাম। আচ্ছা। সব ভুলে গেলাম। এটা যখন ডেন্টিস্ট্রি যখন বিডিএস যখন পড়া শুরু করলাম, তখন আগের কথা সব ভুলে গেলাম। এখানেই মনে করলাম যে এটা এখান থেকে আমার জার্নি শুরু। হুম হুম। এখন এটা নিয়েই আমাকে চলতে হবে। হ্যাঁ, এখান থেকেই যত যত ভালো করা যেতে পারে আর কি, যত ভালো করা যেতে পারে এখান থেকে। ভাইয়া আপনি তো একটা খুব রিনাউন্ড একটা ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন। আমার বিশ্বাস যে আপনার ডেন্টিস্ট্রি নিয়ে অনেক বড় ধরনের স্বপ্ন। তো ডেন্টিস্ট্রি নিয়ে আপনি কতটুকু স্বপ্ন দেখেন? ডেন্টিস্ট্রি নিয়ে তো স্বপ্ন আসলে একটা প্রফেশন, প্রফেশনের হুম হুম ইমপ্রুভমেন্টের জন্য আমি বল আমি হয়তো এভাবে বলা কতটুকু সম্মুখীন হবে। আমি যখন রংপুরে আসি ফার্স্ট 2013-এ, হুম হুম পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই অনেক সার্জনের সঙ্গে তো আসলে অনেক সার্জনের সান্নিধ্যে এখানে কাজ করেছি। হুম হুম অনেক বড় বড় প্রফেসররা ছিলেন, তারপরে অনেকেই ছিলেন। অনেকেই টিল নাও এখন পর্যন্ত অনেকেই বলে যে আমি রংপুরে আসার আগ পর্যন্ত আসলে মানুষ ডেন্টিস্ট মানেই মনে করতো, অনেকেই বলে, তাদের কথা থেকেই বলতেছি আর কি, অনেক হুম হুম বড় বড় প্রফেসর সার্জারির, তারপরে ইউরোলজিস্ট, ইউরো সার্জারি, হুম হ্যাঁ, তারপরে যাই হোক আরো মেনশন করব না। হুম হুম ওনারা আমার সঙ্গে যখন কথা হয় তখন অনেকেই বলেন যে আমি এখানে আসার আগ পর্যন্ত ডেন্টিস্ট্রি মানে মনে করতো যে ডেন্টিস্ট্রি মানে দাঁত তোলানো, দাঁত লাগা, দাঁত তোলানো, দাঁত লাগা, এরকম মনে করতো। কিন্তু আমি আসার কারণ এটা তাদের এক্সপোজারের ব্যাপার আছে একটা। ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ছাড়া বাকি অর্থোডন্টিস্ট বা প্রোস্থোডন্টিস্ট বা এন্ডোডন্টিস্ট ওনারা আসলে চেম্বারের মধ্যেই কাজকর্ম করতে হয়, কিন্তু হুম হুম ওএমএস সার্জনদেরকে হয়তো ক্লিনিক টু ক্লিনিকে যেতে হয়, আমাদের বিভিন্ন ক্লিনিকে। ক্লিনিকে ওনার এক একজন তাদের নিজস্ব পেশেন্ট থাকে, হয়তো ওই ক্লিনিকে ভর্তি হলো, ঠিক আছে, আমাকে ওই ক্লিনিকে গিয়ে মানে কাজ করতে হসপিটাল হবে। সেট আপে আমি কাজ করতে হচ্ছে আপনাদেরকে? ওই সেটআপে কাজ করতে হচ্ছে। জি। কারণ হসপিটাল সেটআপে কাজ করতে গেলে সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের সার্জন রিলেটেড যারা, হুম তাদের সঙ্গে এক্সপোজার হতে হচ্ছে, হুম হুম তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে এক্সপোজার হতে হচ্ছে। অথবা কাজ করতেছি, আর এক ওটি থেকে এসে আর এক সার্জন এক কাজ, কাজের এক ফাঁকে হয়তো দূর থেকে উকি দিয়ে এইভাবে একটু দেখে গেলেন কি কাজ করতে হচ্ছে, কি কাজ হচ্ছে এখানে, ওই কাজ হচ্ছে, ও ওএমএস ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি তো আসে, দেখে আসি কি সার্জারি করে, ঠিক আছে। হুম তো দেখা যায় যে ওই সময় নাকি ক্যান্সার সার্জারি করতেছি, সাপোজ নেক ডিসেকশন করতেছি, হুম হুম নেক ওপেন হয়ে গেছে, বা নেকের স্ট্রাকচার গুলো, অথবা আমি একটা ম্যান্ডিবুলেক্টমি করতেছি বা ম্যাক্সিলেক্টমি করতেছি বা হুম গ্লোসেক্টমি করতেছি, টাংটা ইয়ে করতেছি। তো যখন এক 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 ক্লিনিকে বা এক এক জায়গায় এক এক বডিতে এক এক সার্জন এক এক সময় যখনই শুনতেন প্রথমের দিকে যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হুম হুম সার্জারি হচ্ছে, অথবা কেউ ওটিতে ঢুকছে, এই ওটি বয়দের সঙ্গে মানুষের বাইরে বোঝা যাবে, ম্যানেজার সাহেবের সঙ্গে কথা হয়তো, এই কি রে, কোন কি অপারেশন হচ্ছে, যে এরকম ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কতক্ষণ ধরে শুরু হয়েছে, স্যার 5-6 ঘন্টা থেকে 6 ঘন্টা আগে শুরু হয়েছে। আমি বলি কি এত বড়, এত সময় ধরে অপারেশন হচ্ছে, আচ্ছা চলো তো দেখে আসি, বা দেখে আসি একটু এই সুযোগে, দূর থেকে হুম মাস্ক হুম ক্যাপ পরে দেখে আসতো। তারপরে আস্তে 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 এই সিচুয়েশনটা আসলে চেঞ্জ হয়ে গেল। মানে ডেন্টাল সার্জন মানে যে শুধুমাত্র চেম্বারে বসে প্র্যাকটিস করা, বা শুধু দাঁত তোলা, দাঁত ফেলে দেওয়া, বা এত কিছু না, বা ডেন্টাল সার্জন যে আরো অনেক কিছু করতে পারে। হুম হুম বা এটা এটা একটা বলছ একটা জিবা, একটা আলসার হলো বা একটা ক্যান্সার হলো, একটা জিবার এক সাইড কেটে ফেলে দিয়ে আবার অন্য জায়গা থেকে মাসেল নিয়ে আসে, ওই জিবাটাকে আবার সুন্দর করে একটা জিবার ফর্মে দিতে পারে। বা একটা মুখের এক সাইড টোটালি কেটে ফেলে দিল, ফেলে দিয়ে আবার ওইটাকে সুন্দর করে রিকনস্ট্রাকশন করে দিল। অনেকের কাছে এটা স্বপ্ন মনে হয়েছিল, যে এর আগে তো কখনো এরকম দেখিও নাই। মানে আচ্ছা। তাদের ট্রেনিং এর সময় তারা কোনো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তাদের সঙ্গে ট্রেনিং করেন নাই। হুম কারণ হুম আমরা তো ট্রেনিং যখন আমরা শুরু করি তখন অনেকের টিম থেকে, অনেক টিমের সঙ্গে থাকে না, জি। তারা দেখেন নাই, যার কারণে ধারণাটা আস্তে 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 চেঞ্জ হওয়া শুরু করলো। তখন
সময় লেগেছে, যদিও সময় লেগেছে, শেষ পর্যন্ত ওনারা বলতে, এখন পর্যন্ত ওনাকে বলতে বাধ্য হয়ে গেছেন যে মানে ডেন্টিস্ট্রি মানে শুধু দাঁত তোলা, দাঁত ফেলা, পুটিং ফিলিং না, হুম, ডেন্টিস্ট্রি মানে আসলে আরো অনেক কিছু। ডেন্টিস্ট্রি ইভেন কিছুদিন আগেরই কথা, আমাদের এখানকার যে নিউরো সার্জারি ডিপার্টমেন্টাল হেড, হুম, হুম, ওনার কিছু কাজ করার দরকার হলে উনি আমাকে কল করেন হুম, হুম, যে মুসা আসেন, এই কাজটা আমরা একটু জয়েন্টলি করব। তো ওনার এই কনসেপশনটা চেঞ্জ হলো কখন থেকে? হঠাৎ করে আমি বললাম, স্যার আচ্ছা, কি ঘটনা কি বলেন তো স্যার। বললো যে মুসা, আমি আসলে আমেরিকাতে যখন ট্রেনিং এ গেলাম, তো আমাদের 3 সদস্যের একটা টিম ছিল। তো হুম, হুম। তার মধ্যে একজন ছিলেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, একজন অ্যানাস্থেটিস্ট, আর আমি ছিলাম নিউরো সার্জন। বলতেছে আপনাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আমাদের সঙ্গে হেড নেকের কাজ করতেছে, আমি তো অবাক হয়ে গেলাম। মুসা বলেন তো কি অবস্থা? বলছে তারপর থেকে আমার আসলে ধারণা চেঞ্জ হয়ে গেছে আপনাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন নিয়ে। এই জন্য এখানে কিছু কাজ করতে গেলে আমাকে কল করেন যে মুসা আপনি আসেন, আমরা দুজন মিলে কিছু কাজ করি। তো আসলে এই ধারণাগুলো এভাবে আস্তে 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 চেঞ্জ হচ্ছে। এবং আমি বললাম যে ক্যাপাবিলিটিস অফ দ্য পারসন, কোয়ালিটি এন্ড ক্যাপাবিলিটিস অফ দ্য পারসন। আমি মনে করি ইন ফিউচারে ডেন্টিস্ট্রিকে আমাদের প্রফেশনাল যারা কান্ডারি আছেন, হুম, ওনারা হুম। যদি আহ বাইরের সঙ্গে কম্পেয়ার করে সিলেবাস, কারিকুলাম, ট্রেনিং এই ধরনের আরো আপগ্রেড করার চিন্তা ভাবনা করেন বা আগ্রহ ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আমেরিকাতে এখন, আমি মনে হয়, আমি যতদূর জানি যে প্রফেশনের দিক থেকে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন কিন্তু সেকেন্ড প্রফেশনে, আমেরিকাতে সেকেন্ড প্রফেশনে। আমার মনে হয় বাংলাদেশেও বেশি দিন সময় লাগবে না এই লেভেলে নিয়ে আসতে গেলে, আমার মনে হয়। আমরাও সেটা আশা করি ভাইয়া। আপনারা যেভাবে ইফোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের এই ডেন্টিস্ট্রি প্রফেশনটাকে আপগ্রেডেশনের জন্য এবং ওভারঅল রিকগনিশনের জন্য, সেটা সত্যি অসাধারণ। বিশেষ করে আমি সবসময়ই, আমি প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করেছিলাম, সবার এই ডিপার্টমেন্টটার প্রতি এত আগ্রহ কেন, এই কোয়েশ্চেনটা আসলে আমার নিজেরই কোয়েশ্চেন ছিল। কারণ আমার নিজেরই খুব আগ্রহ ছিল যে আমি বিডিএস কমপ্লিট করার পরে আমি এই 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 দিকে যাব, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির দিকে যাব। যাই হোক, আমি প্র্যাকটিস লাইফে চলে এসে সেই দিকটা আর হয় নাই। এবং আপনি যেটা প্রথমেই বললেন যে এটার জন্য অনেক বেশি ডেডিকেশন লাগে, আমার মনে হয় সেইখানে আমার একটা ঘাটতি ছিল। বাট অবশ্যই আমি, আপনারা যারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে আছেন তাদেরকে সবসময় আমি স্যালুট করি। আমরা আমাদের আজকের প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমি একদম প্রোগ্রামের শেষে ধন্যবাদ দিতে চাই রেনেটা লিমিটেডকে এবং রোল্যাককে, তাদের প্রোডাক্ট। রেনেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে সারা দেশে। আমাদের যে ওষুধ শিল্প, সেই ওষুধ শিল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রেনেটার। এবং তাদের বেশ কিছু প্রোডাক্টকে আমরা আমাদের দৈনন্দিন প্রেসক্রিপশানে রাখছি, যেগুলো আমাদের রোগীদের জন্য খুব মানে ভালো একটা কাজ দিচ্ছে তাদের বিভিন্ন ধরনের রোগ উপশমে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে রেনেটা ফার্মাসিউটিক্যালস, আমাদের এখানে যে আরএসএম আছেন নাসির সাহেব, নাসির ভাই, ওনার সঙ্গে আমার প্রায় কথা হয়। তো প্রফেশনের আপগ্রেডের ব্যাপারে ওনারা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি। আমাকে আজকেও বলে গেছেন যে আপনি যদি আহ, মানে সেমিনার তো এখন আর ওইভাবে সম্ভব না, হুম, হুম, আপনি যদি অনলাইনে যা করতে চান শুধু আমাকে বলবেন, হুম, হুম, যা করতে চান শুধু আমাকে বলবেন। প্রফেশনের ইমপ্রুভমেন্টের জন্য ওনাদের অবশ্যই ওনাদের প্রতি আমাদের গ্রেটফুল থাকা উচিত। আর ওনাদের যে আজকে যে দেখলাম যে রোলাক, জি, রোলাকের উপর, রোলাকটা আসলে এমন হয়ে গেছে, পেশেন্ট যখন আসে, পেশেন্ট এসে বলে অনেক সময় রোলাক খাইছি 2 বার 3 বার রোলাক খাইছি, কিন্তু রোলাক হুম, ব্যথা হুম, কমে না। মানে ফার্মেসিতে গেলেই আমার মনে হয় যে আমরা আগে যেমন কিছু কিছু প্রোডাক্ট থাকে ওটিসি প্রোডাক্টের মতোই রোলাক হুম, হুম, হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। হুম, হুম। প্রেসক্রিপশনে ফার্মেসিতে গেলেই বলে ব্যথার জন্য রোলাক দেন, রোলাক দেন। যাই হোক, পেশেন্টরা এসে নিজে বলে যে আগেই রোলাক খেয়ে এসেছে। তার মানে রোলাক এমন অবস্থা হয়ে গেছে, ওটিসির মতো হয়ে গেছে রোলাক, আমার কাছে মনে হয়। প্রোডাক্টটা ওনাদের খুব বেশি চলে, ভালো অব- প্রোডাক্ট, অবশ্যই আমাদের অবশ্যই সেখান থেকে ধন্যবাদ প্রেসক্রাইব দিব। করতে, প্রেসক্রাইব করতে কোনো প্রবলেম। আহ, এবং সবশেষে ধন্যবাদ দিব আপনাকে ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমরা আপনার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জেনেছি, আপনার বিভিন্ন অভিজ্ঞতার কথা জেনেছি। আর বিশেষ করে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি নিয়ে আপনি একটা মানে বড়সড় ধারণা দিলেন,
যেটা আসলে আমার নিজেরও, আমি ডেন্টিস্ট্রি ফিল্ডে আছি, বাট তারপরও আমার আসলে এই জায়গাটা নিয়ে এত বেশি ধারণা ছিল না, যেটা আজকে আপনি ক্লিয়ার করলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন। যারা যারা আমাদের এই প্রোগ্রাম দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা, আমাদের প্রোগ্রামটা আমাদের টাইমলাইনে থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে, সো আপনি সেখানে কমেন্টস করতে পারেন। এবং আশা করি আমাদের আজকের যিনি গেস্ট আছেন তিনি তার অবসর সময়ে আপনাদের কমেন্টসগুলোর অ্যান্সার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সময়টাতে নিরাপদে ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।